খাদ্য সংকট থেকে দারিদ্রতা সব কিছু অনেক কাছ থেকে তিনি দেখেছেন। এরপর রাজনীতিতে পদার্পণ এবং ঘটনাচক্রে আজ তিনি রাজ্যের মন্ত্রী। আমাদের আজকে সিএন পডকাস্টের স্পেশাল গেস্ট রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। অনেক স্বাগত আপনাকে। ধন্যবাদ। বেশ জার্নি করে তো এলেন, মানে অনেকটা পথ, সারাদিন তো ছুটছেন এখন। সারাদিন ছুটছে, সকাল থেকে বাড়ির থেকে বেরিয়েছি 7:30টায়, সকালবেলা 7:30। এই মানে নির্বাচনের আগে যে আপনাদের প্রচণ্ড একটা পরিশ্রম ছিল, নির্বাচনের পরে যখন জিতে এখন মন্ত্রিত্ব, এখন কি একদম আরও বেড়েছে নাকি কমেছে? কাজটা একটু বেড়েছে, দায়িত্বটা বেড়েছে, তো আচ্ছা, মেন্টালি প্রেশারটা একটু বেশি বেড়েছে। মেন্টাল প্রেশারটাও বাড়ছে এর সঙ্গে। অশোকবাবু, একটা বিষয়, আপনি একসময় মানে একদম কলোনিয়াল লাইফটা কাছ থেকে দেখেছেন, উদ্বাস্তু জীবনটা দেখেছেন, এবং আপনি ভ্যান পর্যন্ত চালিয়েছেন, রাস্তায় ভ্যান চালক থেকে রাজ্যের মন্ত্রী হলেন। এই মানে অসাধ্য সাধনটা করলেন কীভাবে, মানে হলোটা কীভাবে? দেখুন, বাস্তবে কি জানেন তো, আমি উদ্বাস্তু পরিবারের সন্তান। আমি আমার বাবা মা ঠাকুরমার কাছে শুনেছি উদ্বাস্তু যন্ত্রণাটা। যারা উদ্বাস্তু হয় তারা জানে তাদের বাস্তব ব্যাপারটা। আমাদের কিন্তু উদ্বাস্তু হওয়ার কথা ছিল না। আমরা কেন উদ্বাস্তু হয়েছিলাম? 1947 সালে যখন ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, আজকে যারাই উদ্বাস্তু হয়েছে, অখণ্ড ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল ধর্মের ভিত্তিতে, এবং একটা রাজনৈতিক দলের চক্রান্তে সেই রাজনৈতিক দলটা ছিল কংগ্রেস। আমাদের পূর্বপুরুষরা তারা জানতে বা বুঝতে পারেননি, রাতের অন্ধকারে নিজ দেশে তাদেরকে পরবাসী করে দেওয়া হয়েছিল। সেই যে 1947 সালে যে যাত্রা, যারা উদ্বাস্তু হয়েছেন তারা তাদের যন্ত্রণাটা বোঝে। তাদের সর্বস্ব ছেড়ে দিয়ে এক কাপড়ে পালিয়ে আসতে বাধ্য করানো হয়েছিল। আমি যখন 89 যে সেশন, তখন তো মার্চে সেশন হতো আমাদের, তখন আমি ভ্যান চালিয়েছি। একটা 8-এ পড়া শিশু, 14-15 বছর বয়স, খেতে তো হবে, পেট তো মানবে না। ঠিক। আমি 8, 9, 10 3 বছর ভ্যান চালিয়েছি। ভগবান সর্বদা আমার সহায়, ভাগ্য আমাকে সাথ দেয়। ওখান থেকে বেরিয়ে আমি নিজে ব্যবসা শুরু করি। সেখান থেকে আপনার যাত্রাপথ শুরু। অর্থাৎ আপনি সফল ব্যবসায়ী, বেশ ভালো ব্যবসা করছেন। আপনাকে রাজনীতিতে আসতে হলো কেন? তখন প্রথম থেকে না, উদ্বাস্তু পরিবার তো একটা যন্ত্রণা আছে আমার। বিশেষ করে সোশ্যাল ওয়ার্কটা আমি করতাম। ওই সময়টা আমি দেখেছি আমাদের ওইসব এরিয়ায়, যে আমরা তখন প্রথম থেকে পিডব্লিউডি জায়গায় থাকতাম, ঘাটবড় পঞ্চায়েতের ঘাটবড় গ্রামে। প্রচুর উদ্বাস্তু পরিবার, তারা রাস্তার পাশে থাকতো বাগদা রোডে। তা সোশ্যাল ওয়ার্ক কিছু করতে হবে আমাকে, মানুষকে সমাজসেবা। দেখুন, আমি বর্তমানে যে দলটা করি, এই দলটা একটাই ভাবনা, সেবাই ধর্ম। সে সেবার মাধ্যমে আমি যে সমাজসেবা, প্রথম 6 কুইন্টাল চাল কিনেছিলাম। আমি সারা বছর ঘটে পয়সা জমাতাম। সেই পয়সা জমিয়ে ঘটের পয়সা দিয়ে প্রথম 6 কুইন্টাল চাল কিনে আমি আমার মাকে ভ্যানে বসিয়ে, একটা ভ্যান 3 টাকা করে ভ্যান ভাড়া ছিল, এগুলো যে একটা ভ্যান দেন না 3 টাকা ভ্যান ভাড়া দেবো, ওই ভ্যানের চালটা নিয়ে আমি ওই যে বর্ষার সময় জল জমে যেত ওখান দিয়ে। তো উদ্বাস্তু পরিবারগুলো বর্ষা হলে কাজকর্ম, তখন তো আর রেশন, এই খাদ্যদ্রব্য ডিস্ট্রিবিউশন হতো না। তো ওদেরকে যতটুকু সাহায্য করতে হয় তখন থেকে সাহায্য শুরু হয়, এবং সেই যে সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে আমি হিন্দু জাগরণ মঞ্চের সাথে সম্পৃক্ত হয়ে যাই। আমি হিন্দু ধর্মের সঙ্গে হিন্দু জাগরণ মঞ্চ পরে কি এটাই আপনাকে আস্তে আস্তে আরএসএস থেকে নিয়ে গেল? হিন্দু জাগরণ মঞ্চের সাথে আমি সম্পৃক্ত হই। আমি বনগাঁ নগরে হিন্দু জাগরণ মঞ্চের দায়িত্ব ছিলাম। পার্টির কাজের সঙ্গে যুক্ত হই। জীবনে প্রথম 93-তে ভোট হয়, হারসেনাইতে পড়ি। জীবনে প্রথম ভোট বিজেপিকে দিই। 93-তে আমাদের ঘাটবড় পঞ্চায়েতের 4টে সিট ছিল, আমার মনে পড়ে। 4টে সিটির ভিতর
ওখানে একটা বিজেপির দবদবা ছিল, যে কোনো একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটেছিল ওখানে, তার ফলে আমরা 4টে সিট বিজেপি জিতেছিল। ওই যে যাত্রা বিজেপির শুরু, তারপরে ধরুন যখন ব্যবসায়ী ঢুকে গেলাম মাঝখানে 12 বছর কোনো আমার ব্যবসাকে সময় দিয়েছেন। বন্ধু বান্ধব ছিল না আমার, একদম রিয়েল ফ্যাক্ট বলেই আমি 18 ঘন্টা কাজ করেছি। ভারতীয় জনতা পার্টি খোঁজে মুখ, শুনুন, যে কারা সোশ্যাল ওয়ার্ক করে, সমাজসেবা করে। তারপর ধরুন মতুয়া মহাসংঘের সভাপতি ছিলাম, সেই সোর্সে যেহেতু মতুয়া বেল্ট, উদ্বাস্তু বেল্ট, পার্টি তো মুখ খোঁজে, সেই হিসাবে 21 টিকিট আমাকে দেওয়া হয়। 21 টিকিট দিলে যে মমতা ব্যানার্জির যে বনগাঁ আসন, তার বিরোধী আসনের মর্যাদা দিয়েছিল, বিরোধী দলনেত্রীর মর্যাদা দিয়েছিল, বা ইলেকশনে জিতে মমতা ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জির তৈরি দলের যিনি প্রার্থী ছিলেন সম্মানীয় তিনি আজকের প্রয়াত হয়েছেন, সম্মানীয় শ্যামল রায়, তাকে হারাই। পার্টি দ্বিতীয়বারের টিকিট দিয়েছেন 26-এ। অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরেই বিজেপি বা আপনি গেরুয়া শিবিরের সদস্য, তো আপনি যে সময়ের কথা বলছেন সেই সময় তো বামেদের মানে 93, 94 বামেদের সময়, তারপরে তৃণমূলের সময় আসলো। তো এই বিজেপি বা গেরুয়া শিবির বা RSS এটা করতে গিয়ে আপনাকে কখনো রাজনৈতিক হিংসার মুখে পড়তে হয় না, নাকি স্মুথলি করতে পেরেছেন? আমি তো দেখুন, যখন সংস্পর্শে ছিলাম তখন তো আমাকে অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার ছিলাম। আচ্ছা, মানুষের হিতে সোশ্যাল ওয়ার্কার মিনস দেখুন, যে CPM সেও আমার, যে কংগ্রেস সেও আমার, যে বিজেপি সেও আমার, সবার জন্য করেছেন। সবার জন্য করেছে। কেউ বলতে পারবে না ওই ওই অত অঞ্চলে যে কারোর সঙ্গে, যারা গরিব মানুষ, এখনও যেটা আমি করেছি, এখনও যেটা আমি পলিটিশিয়ান পার্টটা একটা, সোশ্যাল ওয়ার্কের পার্টটা একটা, সেটা যে সোশ্যাল ওয়ার্ক আজকে ধরুন 2000 সালের থেকে করে আসি বা 2001-2 সালের থেকে করে আসি, সেটা কিন্তু এখনও আমার জারি আছে। এই যে সোশ্যাল ওয়ার্ক থেকে আমার যে উত্থানটা হয়েছে, সেটাকে তো, অতীতকে তো ভোলা যাবে না। আপনি সিঁড়িকে ভুলতে চাইছেন না, রুটকে রেখে দিতে চাইছেন। একটা প্রশ্ন জিজ্ঞেস করবো যে আপনি খাদ্য দপ্তরের গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে এসছেন, দপ্তরের দায়িত্ব নিয়ে আপনি কাজ শুরুও করে দিয়েছেন, প্রথম চ্যালেঞ্জটা কি ফেস করছেন? দেখুন, যে দুটো দপ্তরের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে না পশ্চিমবঙ্গে, দুটো দপ্তরে, একটা খাদ্য দপ্তর, একটা সমবায় দপ্তর, দুটো দপ্তরই করাপশনে পরিপূর্ণ। বড় অন্যায় হয়েছে, যার ফলস্বরূপ আজকে 2026 সালে 211 আসনের মমতা ব্যানার্জি সরকার 80-তে নেমে গিয়েছে। আর চ্যালেঞ্জ বলতে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে একটা। বসেছি আমি, আরও অনেক কিছু জানতে পারবেন, একটু সময় দিন আমাকে, অনেক কিছু জানতে পারবেন। প্রত্যেকটি দুর্নীতির ফাইলকে অন করা হবে এবং গরিবের টাকা ফেরত দেওয়া হবে যা টাকা হারিয়েছেন। খাদ্য দপ্তর, আপনি বললেন যে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি অ্যারেস্ট হয়েছেন, কিন্তু অনেকে মনে করেন এই দপ্তরে আরও অনেক কেষ্টবিষ্ট আছে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের কি ফাইল ধামাচাপা পড়ে যাবে? ভরসা রাখুন আমার প্রতি, কারণ একজন মন্ত্রী যখন দুর্নীতি করেন না, একাশে দুর্নীতি করতে পারেন না। মন্ত্রী দুর্নীতি করেছেন, জেলে গিয়েছেন, জামিনে আছেন, আগামীতে তার কি সাজা হবে কি না হবে সেটা কোর্ট ডিসাইড করবে, বা আরও কোনো মন্ত্রী জেলে যাবেন কি না সেটা কোর্ট ডিসাইড করবে। কিন্তু ইনাদেরকে যারা দুর্নীতি করতে সাহায্য করেছেন, ইনাদেরকে যারা দুর্নীতি করতে সাহায্য করেছেন, তাদের যদি ক্ষমা করা হয় তাহলে পশ্চিমবঙ্গের আমজনতা আমাদেরকে ক্ষমা করবেন না। আপনি তো দায়িত্ব নিয়েছেন, মানে সাহায্য বলতে কি আপনি আমলাতন্ত্রের মধ্যে, মানে শস্যের মধ্যে ভূতের কথা বলছেন, মানে সেরকম একটা স্মেল আছে? ধৈর্য ধরুন, জানতে পারবেন, ধৈর্য ধরুন। এখানে আপনি জ্যোতিপ্রিয় মল্লিক, পরবর্তী রথীন ঘোষ, সেই একই জেলা থেকে আপনি খাদ্য দপ্তরের দায়িত্বে খাদ্যমন্ত্রী। মানুষের প্রত্যাশা কি হতে পারে, যেহেতু অনেকগুলো কালিমালিপ্ত দপ্তরটা? মানুষের প্রত্যাশা, তাদের একটাই প্রত্যাশা, খাদ্য এই দপ্তরটা কলঙ্ক মুক্ত হোক। যে করাপশনটা হয়েছে, যে দুর্নীতিটা হয়েছে, তার সঠিক তদন্ত হোক, যারা দুর্নীতিতে অভিযুক্ত তাদের শাস্তি হোক, আর সেটা আমি করে দেখাবো। আপনি মাঝখানে বললেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, মানে এইটার পেছনে মানে কি মোটিভটা কি? মোটিভটা কি দেখুন, আমাদের যিনি, যাকে দেখে রাজনীতিটা করি, পথে ঘাটে লড়াই করেছি বিগত দিনে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তবে একটাই মেসেজ, না খাউঙ্গা না কিছু খানে দুঙ্গা। আমি বলে যাচ্ছি এখানে, আমি এখনও আপনাদের অন ক্যামেরায় বলেছি, না খাউঙ্গা না কিছু খানে দুঙ্গা। খাদ্য দপ্তরকে কার্যত মানুষ মনে করে, অনেকে মনে করে যে ঘুঘুর বাসা। আপনি ঘুঘু ধরতে পারবেন? বিজেপি এমন একটা দল না
যে দলের আমার প্রতি ভরসা আছে বা বিশ্বাস আছে, ভরসা এবং বিশ্বাসকে আমাকে রক্ষা করতে হবে। একটু টাইম দিন, আমাকে টাইম লাগবে। দেখুন, এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আমি আসলাম আর বসলাম আর ধরে ফেললাম, এটা সম্ভব না। গুছিয়ে বসতে হবে, কোথায় কি গল্প আছে, গল্পগুলো দেখতে হবে, গল্পের নায়ককে, ভিলেনকে, নায়িকাকে, সেটা দেখতে হবে না। এই গল্পে এই দুর্নীতির নায়িকাও আছে। নায়িকার অর্ডার ছাড়া তো দুর্নীতি হওয়া সম্ভব ছিল। আপনার কি মনে হয়? আপনি বলছেন বারে বারে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মানে একটা সিস্টেম তৈরি করে দুর্নীতি হয়েছে, পিরামিডিক্যাল স্ট্রাকচার হতে পারে বা অন্য কিছু হতে পারে। তাহলে প্রাক্তন খাদ্যমন্ত্রী অ্যারেস্টেড, তিনি জামিনে আছেন। তো প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে আর কে কুশীলভ আছেন? মানে আপনি বলছেন যে এখানে নায়িকাও আছেন, নায়িকা একদম সর্বোচ্চ নির্দেশ দিতেন। সেটা তো আমি বললাম আপনাকে, সেটা আমাকে যেতে হবে না সে জবদা। এর আগে তো সঠিক প্রাক্তন খাদ্যমন্ত্রীকে জেলে পড়ে, তখন তো ডিপার্টমেন্টটা তাদের কাছেই ছিল, ডিপার্টমেন্ট তাদের কাছে ছিল না। যারাই সিবিআই যারাই অ্যারেস্ট করেছেন, সঠিকভাবে তদন্ত চালাতে পেরেছেন? পারেননি। মানে বাধাপ্রাপ্ত যে সিবিআইয়ের তদন্ত বা ইডির তদন্ত। এবার কিন্তু ডিপার্টমেন্ট বিজেপির কাছে, মানে রাজ্য সরকারের হাতে। বিজেপির রাজ্য সরকারের হাতে। এখন আর তৃণমূলের রাজ্য সরকার নেই। হিসেব দেওয়া লাগবে, এটা আমি বলে দিলাম আপনাদেরকে। আপনি তো নিজে একজন ক্যাবিনেট মিনিস্টার, তো এটা শোনা যাচ্ছে যে আপনি নাকি লালবাতির ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড নন, তাই কি? দেখুন, আমাদের চাকদের দেখে রাজনীতিটা করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, সর্বোপরি পশ্চিমবঙ্গ যিনি চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী সম্মানের শুভেন্দু অধিকারী, তারা লালবাতি ব্যবহার করেন না। আমি তো একটা কর্মী না, তারা আমার নেতা, আমি তাদের কর্মী, তারা ব্যবহার করেন না। আর সর্বোপরি আমি যে লেভেলতে উঠে এসেছি না, আমার মানুষের সঙ্গে হৃদ্যতাটা অনেক বেশি। মানুষের আবেগ, ভালোবাসা, ওই যে লাল বা নীল বাতির যে মাঝখানে যে ব্যারিকেড, এই ব্যারিকেডটা আমি রাখতে চাইনি। মানে পশ্চিমবঙ্গের মানুষ এতদিন দেখেছেন যে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা একটা নীলবাতি নিয়ে ঘুরে বেড়ায় অ্যাটলিস্ট। তো সেখানে একজন পূর্ণ মন্ত্রী তিনি লালবাতি ছাড়া যাবেন, পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করতে পারবে ব্যাপারটা? আমার কোথাও মনে হয়েছে, আমি যে লেভেলতে উঠেছি, আমি তো অ্যাকচুয়ালি গরিব মানুষের নেতা, আমজনতার নেতা। শুনুন, আমি নিজেকে গর্ববোধ করি এটা হিসাবে। ওই যে মাঝখানে যে ব্যারিকেডটা না, সেই আমার আর মাঝখানে যে ব্যারিকেডটা তৈরি করতে চাচ্ছি না। সবাই আমার কাছে আসুন। ভাবলো অবাক ব্যাপার যে মন্ত্রীর কাছে রাজ্যের মানুষ তারা সরাসরি মন্ত্রীকে কমিউনিকেট করবে। আগে তো অজস্র সমস্ত পাইলট কার ঠার নিয়ে একদম একটা বড় একটা কনভয় যেত। না, দেখুন, সরকারের একটা বোঝা কমানোর দরকার আছে। আজকে যে চলছে যেভাবে তেলের সমস্যা, পেট্রোলিয়াম দ্রব্যের যে সমস্যা, যদি আমি একটাতে দুটো গাড়িতে চলছি, আমার সিকিউরিটি থাকে, নিজের কিছু পিএ থাকে, পার্সোনাল লোকজন থাকে, আমি 5টা-7টা গাড়ি নিয়ে চলতে পারি। ক্ষতিটা তো দেশের হবে না। পেট্রোল বা ডিজেলটা তো দেশের পড়বে। যে গাড়ির টায়ারটা চলবে সেটা তো দেশের সম্পদ। যে গাড়িটা চলবে সেটা তো দেশের সম্পদ। আমি তো এখন দেশের নাগরিক হিসেবে এ কর্তব্যটুকু আমি পালন করতে পারি না। আমার মনে হয়েছে কর্তব্যটুকু পালন করার দরকার, আমি তার জন্য করছি। কে কীভাবে চলবে, কোন মন্ত্রী কীভাবে চলবে, সেটা তো বিচার্য বিষয় আমার নয়। বিচার্য বিষয় তার ভাবনা, তার সব কিছু। প্রাক্তন খাদ্যমন্ত্রী আপনারই দপ্তরের জ্যোতিপ্রিয় মল্লিক 15-16টা গাড়ির কনভয় নিয়ে যেতেন, আর আপনি 2-3টে। এটা একটা পৃথক ছবি হতো পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে। একটা বিষয় বলি, আপনার এই মতুয়াদের ক্ষেত্রে আপনি এর আগে যারা বলেছিলেন যে বিদেশি যারা হবেন, যারা বাইরের দেশ থেকে, তারা কোনো রকম নাগরিক সুবিধা পাবেন না, এটা আপনারই বক্তব্য বোধহয় ছিল। এখনও আমি বলছি, যারা অনুপ্রবেশকারী, এখনও কাটা তার সম্পূর্ণ হয়নি। যারা এসআইআরের সময় তৃণমূলের এসডিও, বিডিও, বিএলও দিয়ে ভোটার লিস্টের নাম তুলে ভেবে নিয়েছেন আপনারা ভারতবর্ষের নাগরিক, পালিয়ে যান।
রাতের অন্ধকারে পালান, আমি আপনাদের বলে যাচ্ছি। পালিয়ে যান, নতুবা বিপদ আসন্ন, আমি বলে রাখলাম আপনাদের। এখনও পালানোর সময় আছে, পালান যারা অবৈধ অনুপ্রবেশকারী। আর যারা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, যারা সিএতে অ্যাপ্লিকেশান করেছেন বা করবেন, যারা অ্যাপ্লিকেশান এখনও করেননি তারা দ্রুত অ্যাপ্লিকেশান করুন। এবং যারা ট্রাইব্যুনালে আছেন তারা সরকারি যে সুযোগ সুবিধা আছে সেখান থেকে বঞ্চিত হবেন না। কিন্তু যারা অনুপ্রবেশকারী, পশ্চিমবঙ্গ সরকারের জনগণের করের টাকা, ভারতবর্ষের জনগণের করের টাকার সুযোগ সুবিধা তাদেরকে নিতে দেওয়া হবে না। আপনি যে অঞ্চলে রাজনীতি করেছেন, আপনার বিধানসভা ক্ষেত্র সীমান্তবর্তী এলাকায়, সেখানে দীর্ঘদিন দেখলাম যে কাঁটাতার হয়নি। রিসেন্টলি রাজ্য সরকার আপনারা ক্ষমতায় এসে প্রথম নির্দেশে ছিল যে কাঁটাতারের ক্ষেত্রে এই দীর্ঘদিন সীমান্ত অসুরক্ষিত রইল, অনুপ্রবেশের অভিযোগ রইল। এই দায়িত্বটা এক্স্যাক্টলি দেশের সুরক্ষার প্রশ্ন। এই দায়িত্বটা, অভিযোগটা মানে কার ঘাড়ে বর্তায়? মানে দেশের সুরক্ষার সঙ্গে কারা খেলা করলো? এটা খেলা করেছে তৃণমূল। কারণ যদি 15 বছর দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্র দপ্তর জমি চেয়েছেন, স্বরাষ্ট্র দপ্তরকে জমি দেওয়া হয়নি। যদি আজকে স্বরাষ্ট্র দপ্তরকে জমিটা দেওয়া, তো পশ্চিমবঙ্গে যে অসুরক্ষিত মানে যে এরিয়ায় কাঁটাতার দেওয়া হয়নি, এতদিন কাঁটাতার দেওয়া হয়, তো আজকে বিজেপি গভর্নমেন্টে এসে 70-80% সমস্যা, জমি জটের সমস্যা মিটিয়ে ফেলেছে। আমার উত্তর 24 পরগনা জেলার যিনি ডিএম আছেন, আমাদের গত পরশুদিন মিটিং ছিলেন বারাসাতে। ডিএম ম্যাডামকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে জমি জটের গল্প কী আছে বলুন। আমাকে বললেন, স্যার দেখুন টোটাল জমি জট মিটে গিয়েছে, বসিরহাটের 3টে মৌজার জমি জটের সমস্যা আছে। আমি ডিএম ম্যাডামকে বললাম, ওখানকার যেনারা এসডিও আছেন, বিডিও আছেন, পুলিশ আধিকারিক আছেন, তাদের নিয়ে আপনি পাঠান যে 3টে মৌজার প্রবলেম আছে, সমস্যা মিটান, জমি জটের সমস্যা মিটান। দেশের সুরক্ষার স্বার্থে কারোর বিরোধিতা মানা হবে না। 1 সপ্তাহ টাইম নিন, তারা যদি ভালোভাবে মেনে নেয়, ওয়েল অ্যান্ড গুড, কোনো ডিস্টার্বেন্স নেই। যদি কেউ চেষ্টা করে দেশের সুরক্ষা নিয়ে খেলা করতে, কাউকে ছাড় দেওয়া হবে না। ওটা একটা বিষয় বলুন যে রাজনীতির জায়গায় আর দেশের সুরক্ষা সর্বাগ্রে প্রায়োরিটি পায়। তো একটি রাজনৈতিক দল তারা দেশের সুরক্ষাকে নিয়ে 15 বছর ধরে চিনিমিনি খেললো, এটা কি একটা সাবোতেজ নাকি একটা না বোঝার ফলাফল, মানে এটা পরিকল্পিত নাকি অপরিকল্পিত? এটা দেখুন, সত্যি কথা বলতে ভোট ব্যাংকের একটা খেলা ছিল। সুরক্ষার সঙ্গে, তো দেশের সুরক্ষার সঙ্গে ভোট ব্যাংক। কিছু কিছু রাজনৈতিক দল আছে, তাদের ব্যক্তি স্বার্থ চরিত্র, যে দলটি আছে, কি বলুন তো, তাদের আইডিওলজিটা কি আইডিওলজি আছে? রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে গেলে তাদের একটা আইডিওলজি থাকে। এদের আইডিওলজিটা কি? এদের আইডিওলজি একটাই, জনগণের টাকা ধরো, খাও, পেট পড়ো, সম্পত্তি বাড়ো, এই তো আইডিওলজি। আজকে আমাদের কমিটমেন্ট ছিল ভোটের আগে আমরা 45 দিনের ভিতরে আমরা কাজ শুরু করি। দেখুন 45 দিনের ভিতরে কাজ, 45 দিন কি, 1 সপ্তাহের ভিতর কাজ শুরু হয়ে গেছে। 1 সপ্তাহের ভিতর কাজ শুরু হয়ে গেছে। আজকে তাহলে জমিটা কী করে দিচ্ছে? মমতা ব্যানার্জি পরিকল্পিতভাবে এটা করেননি, বড় একটা চক্রান্ত ছিল। শুনুন, বাংলাদেশ থেকে জামাতে ইসলামের বক্তব্য তারা গ্রেটার বাংলাদেশ চায়। এখানে আপনাদের বক্তব্য যে পরিকল্পিতভাবে হয়নি, তাহলে গ্রেটার বাংলাদেশ আর এখানকার পরিকল্পনা ধরো কি একই স্লটে আনা যায়? বড় প্রশ্ন, কিন্তু এটা একটা বড় প্রশ্ন। যে প্রশ্নটা আমি আপনাকে বলি, আজকে যদি পশ্চিমবঙ্গে আমাদের যিনি সর্বভারত সাধারণ সংগঠন একটা কথা বলেছিল, আপনারা খেয়াল করে দেখুন, বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে বিএল সন্তোষ বলেছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপির জন্য সরকার গঠন করা যতটা না প্রয়োজন, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হওয়ার ভারতবর্ষের তার থেকে বেশি প্রয়োজন। ভারতবর্ষের জন্য, ন্যাশনাল সিকিউরিটির জায়গা থেকে, ন্যাশনাল সিকিউরিটির জায়গায়
যে ঘটনাগুলো বিগত দিনে ঘটেছিল হাসিনা সরকারকে তাড়িয়ে দেওয়ার পরে, যে উগ্র মৌলবাদীরা বাংলাদেশে যে তাণ্ডব নৃত্যটা শুরু করেছিলেন, আজকে আপনি দেখুন ভারতবর্ষের যতগুলো বর্ডার এরিয়া আছে প্রত্যেকটা জায়গায় জামাতের প্রার্থীরা দিতেছে। এই যে বৃহত্তর যে চক্রান্তটা ডিপ স্টেট জড়িয়ে আছে কিনা সন্দেহ প্রকাশ করছি আমরা। যে ভারতবর্ষের যে উত্থান রকেট গতিতে চলছে, সেই উত্থানটা রুখে দেওয়ার একটা প্রচেষ্টা। আজকে 7 সিস্টার নিয়ে যে লড়াই যেটা শুরু হয়েছিল, শিলিগুড়ি যে করিডোরটা, ভয়াবহ অবস্থা ছিল। পশ্চিমবঙ্গের মানুষ বেঁচে, বিশেষ করে ভারতবর্ষের বেঁচে সিকিউরিটির ক্ষেত্রে আমি মনে রাখলাম। একটা বিষয় বলি যে আপনারা রেশন ডিলারদের নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগ রয়েছে, তো এই অভিযোগগুলো কি জাস্টিফাইড হবে? মানে রেশন ডিলারদের সম্পর্কে প্রচুর অভিযোগ রয়েছে, আপনি খাদ্য দপ্তরের দায়িত্ব নিয়েছেন, কিছু কি ব্যবস্থা হবে নাকি? দেখুন, আমাকে ভেরিফিকেশনের ফিল্ডে নামতে হবে। আমি ঘরটা এখনো গুছিয়ে উঠতে পারিনি। আচ্ছা, আগে ঘর গুছাবো, তারপর তো বাইরেটা দেখবো। আমাকে ঘরটা গুছাতে দেন। মানে ঘরেও সমস্যা, বাইরেও সমস্যা। ঘরটা গুছিয়ে নিয়ে যাবে, কিছু সিস্টেম তো আছে, সিস্টেমগুলো করে নিই। ঘরটা গুছিয়ে তারপর মাঠে নামবো। আগামী 21শে মে ফলতায় নির্বাচন কি হবে? ভারতীয় জনতা পার্টি জিতবে। ভাইপো যে রমরমা ছিল, হিন্দুদের ভোট দিতে দেওয়া হতো না, 7 লক্ষ ভোটের জিতে, 7 লক্ষ ভোটে বেশি ভোটে জিতেছিলেন লোকসভায়, এমপি ভোটে। এই জাহাঙ্গীরের নেতৃত্বে যে ফলতার প্রার্থী, দেখা যাক সুস্থভাবে ভোট। দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ 26-এর যে নির্বাচনটা ভয়মুক্ত পরিবেশে মানুষ ভোট দিয়েছে। আমাদের একটাই কথা ছিল নির্বাচন কমিশনের কাছে, পশ্চিমবঙ্গের মানুষকে আপনারা ভোট দিতে দেন, যে পার্টিকে ক্ষমতা আসুক আমরা মাথা পেতে নেব। যে ভোটটা দীর্ঘ 49 বছরে হয়নি পশ্চিমবঙ্গে। আপনি ভাবতে পারছেন নির্বাচনের দিন একটা কোনো মায়ের কোল খালি হয়নি। আপনি তো সাংবাদিক দীর্ঘদিন ধরে করছেন, দেখেছেন এত বড়টা নির্বাচন কোনো মায়ের কোল খালি হয়নি। গুড একটা ম্যানেজমেন্ট ছিল, জ্ঞানেশ কুমার নিজে ছিলেন এসিআই। একটা বিষয় উঠেছে যে জাহাঙ্গীর খান তিনি প্রাণনাশের ভয় পাচ্ছেন, তাকে ইতিমধ্যে রক্ষা কবচ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। তো যে সার্বিক ল অ্যান্ড অর্ডারের কথা বলছেন, তার মধ্যে জাহাঙ্গীর খানের মতো একজন তৃণমূল প্রার্থী হঠাৎ করে প্রাণনাশের ভয় কেন পাচ্ছেন? কোথাও কি কারণ সেই পরিবেশ তৈরি হলো? কারণ তিনি যেটা করে রেখেছেন বিগত দিনে করেছেন, আপনি যেটা দিয়ে খাবেন না, ঢেকুর যখন উঠবে সেটারই গন্ধটা বেরোবে আপনার। জলে আপনি নেমেছেন, ভিজতে আপনার হবেই। হঠাৎ কেন হলো? এর আগে তো দুর্দণ্ড প্রতাপ তৃণমূলের জমানায়, হঠাৎ এখন প্রাণনাশের, কারণ উনি করে আসছে অনেক দল। কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে, ধৈর্য ধরুন। কেউটে বেরোবে? হ্যাঁ, ও জাহাঙ্গীরের ব্যবস্থা হবে, আমি আপনাকে বলে রাখলাম। জাহাঙ্গীর যদি কেঁচো হয় তাহলে কেউটে কি আসে দেখতে পাবেন না, বেরোবে, কেউটেটা বেরোবে। এইসব ক্রিমিনালদের দিয়ে যে করিয়েছেন দক্ষিণ 24 পরগনায়, এইসব ক্রিমিনালদেরকে দিয়ে যে দক্ষিণ 24 পরগনার মানুষকে, যাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, হিসাব হবে না? হিসাব হবে গণতান্ত্রিকভাবে, আইনানুগভাবে, আইনের মাধ্যমে। ঠিক, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া, তিনি পরিষ্কারভাবে একটা কথা বললেন, তিনি প্রত্যয়ী, এবং তিনি পরিষ্কারভাবে একটা জিনিস বললেন যে আগে তার দপ্তরের, অর্থাৎ খাদ্য দপ্তরের যে আভ্যন্তরীণ যে প্রবলেমস, যে দুর্নীতি, তাকে সামলে এরপর এক্সটার্নাল অর্থাৎ যাবতীয় যে অভিযোগ রয়েছে সেগুলোকে তিনি দেখবেন, কথা দিলেন সিএনএর ক্যামেরাতে। এবং তার পাশাপাশি তার বক্তব্য যে
ভাবে খেলা হয়েছে, যেভাবে যাবতীয় ঘটনা ঘটা যে তৃণমূল আমলে, তার প্রত্যেকটির জবাব তারা দেবেন। তবে গণতান্ত্রিক পদ্ধতিতে আইনের পথে আমাদের সতর্ক নজর থাকবে ঠিক কোন পথে তার দপ্তর এবং সামগ্রিকভাবে বিজেপি সরকার তারা কীভাবে গোটা বিষয়টা করতে চাইছেন এবং গণতান্ত্রিক পদ্ধতি কীভাবে সেখানে অ্যাপ্লাইড হচ্ছে। এটা